এখন আমরা পড়ব উপবৃত্ত। কণিকের পরাবৃত্তের পরেই আসলে উপবৃত্তটা দেওয়া আছে তোমাদের। তো দেখো, উপবৃত্ত তার মানে কি? উপবৃত্ত হচ্ছে বৃত্তের খুব কাছাকাছি। মানে তুমি একটা গোল বল নাও, বললে তুমি যদি একটু চ্যাপ্টা করে দাও তাহলে যেটা তুমি পাবা সেটা হচ্ছে আমার উপবৃত্ত। তাহলে আমি যদি একটা গোল আটার দলা বানাই, একদম গোল, পারফেক্ট গোল, আমি যদি হাতে একটু চাপা দিই তাহলে সেটা কিসে পরিণত হবে? অবশ্যই উপবৃত্তে পরিণত। বেশি চাপা দেওয়া যাবে না, তাহলে আবার হটডগে পরিণত হয়ে যাবে। তো দেখো, উপবৃত্তের আগে আসলে আমরা চিত্রটা দেখি যে আসলে উপবৃত্ত কেমন, ভিজুয়ালাইজ করাটা বেশি ইম্পর্টেন্ট। উপবৃত্ত, আমার চিত্র ভালো হয়নি, তোমরা সুন্দর করে আঁকাবা, এ পাশ ওই পাশ সুন্দর করে আঁকাবা, আমার চিত্র অবশ্যই ভালো হয়নি। তো দেখো, উপবৃত্তের কিন্তু একটা আমরা জানি যে কোন কণিকের অক্ষ তার সমীকরণকে, তার যে চিত্র, তার গ্রাফকে যে বিন্দুতে ছেদ করে, ওই কণিকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু হচ্ছে তার শীর্ষবিন্দু। তো একটু খেয়াল করবা, এখানে কিন্তু আমাদের দুইটা অক্ষ আছে, একটা অক্ষ দেখা যাচ্ছে বড় আর একটা অক্ষ দেখা যাচ্ছে ছোট, মানে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ। দেখো এখানে কিন্তু আবার এটা বৃহৎ অক্ষ আর এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। এটা যদি আবার ওয়াই অক্ষ হয় তাহলে এখানে ওয়াই অক্ষটা ক্ষুদ্র অক্ষ, এক্স অক্ষটা বৃহৎ অক্ষ। ওয়াই অক্ষটা এখানে আবার বৃহৎ অক্ষ আর এক্স অক্ষটা ক্ষুদ্র অক্ষ। কণিকের ক্ষেত্রে শীর্ষ আমরা সেই বিন্দুকেই বলবো যেটা হচ্ছে বৃহৎ অক্ষের ছেদ বিন্দু। তাহলে এই দুটাকে আমরা শীর্ষ বলবো না, আমরা বলবো যে বৃহৎ অক্ষের সাথে কণিকের ছেদ বিন্দুকে আমরা কি বলবো? শীর্ষবিন্দু বলবো। তাহলে দেখো, আর এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এই দুটো হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এবং এটা হচ্ছে আমাদের কেন্দ্র। দুইটা অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্র। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, মানে এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে আমাদের সেন্টারটা হচ্ছে 0 0, এই কণিকের সেন্টারটা হচ্ছে 0 0 বিন্দুতে। এরপরে আসো, এই কণিকের শীর্ষ হচ্ছে এখান থেকে আমাদের a,0 এবং -a,0। a,0 -a,0 কেন লিখলে? আমাদের এই কণিকের সাধারণ সমীকরণ হচ্ছে, উপবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x² / a² + y² / b² = 1। দেখো খেয়াল করো, এখানে a হচ্ছে এক্স অক্ষ, কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর কর্তিত দূরত্ব, এবং বি হচ্ছে কেন্দ্র থেকে ওয়াই অক্ষ বরাবর কর্তিত দূরত্ব। তাহলে আমরা কেন্দ্র থেকে এ দূরত্ব, যেহেতু আমাদের মূল বিন্দু, এক্স অক্ষের উপরে ওয়াই 0, তাহলে আমাদের a,0 এবং এই শীর্ষটা হবে -a,0। আচ্ছা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব তো বি, তাই না? তাহলে এই বিন্দুর দূরত্ব হবে তোমার, বলো কত হবে? এটা আমাদের এ, শীর্ষ হচ্ছে এ দ্বারা প্রকাশ করি আমরা। এটা কত হবে আমাদের? এটা হবে 0, বি, এবং এই বিন্দুটা হবে বি প্রাইম, 0, -বি। বোঝা গেল কিনা? একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের এই কণিকের দেখো এ বড় না বি বড়? অবশ্যই এটা বড়, কারণ এটা আমাদের বৃহৎ অক্ষ। তাহলে এইখানে বলে দিতে হবে a is greater than b। আর এই কণিকের চিত্রে আমরা যদি দেখি, এই উপবৃত্তের চিত্রে যদি আমরা দেখি, উপবৃত্তটিতে অবশ্যই আমাদের কিন্তু বৃহৎ অক্ষ হচ্ছে y, তাহলে b is greater than a। এখন আমাদের প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা বিন্দু সমীকরণ এবং হচ্ছে তোমার স্থানাঙ্ক বের করতে হবে, তাই না? তো এখন আসো, আমরা তাহলে কি কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে যে আমাদের কেন্দ্র সি 0 0, আমরা পাইলাম শীর্ষ a ± a,0।
আমরা পাইলাম বৃহৎ অক্ষের দূরত্ব। দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত, আমরা যদি দূরত্ব নির্ণয় সূত্র পড়ে থাকি তাহলে আমরা জানি যে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার যদি আমরা করি, বা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এ, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এ, তাহলে এ থেকে এ প্রাইমের দূরত্ব, বৃহৎ অক্ষের দূরত্ব ফোকাসে রেখে পৃথিবী উপবৃত্তাকারে ঘোরে। সেই উপকেন্দ্র বা ফোকাস ধরে নিই আমরা এস এবং এস প্রাইম, অক্ষের উপরে স্থির বিন্দু। আমরা কণিকের যে সংজ্ঞায় পড়ছি স্থির বিন্দু, সেই ফোকাস দ্বয় হচ্ছে আমাদের এস এবং এস প্রাইম ধরে নিই। এখন দেখো এস আমাদের যদি এই এস এবং এস প্রাইমের স্থানাঙ্ক বা তোমার দূরত্ব জানতে হয় তখন আমরা কিভাবে বের করব, একটু জটিল মনে হতে পারে, তবে আসলে খুব বেশি জটিল না। যদি আমরা কণিকের সংজ্ঞায় যাই তাহলে আমরা পাবো যে এই স্থির বিন্দু থেকে কণিকের ওপরে যে কোনো বিন্দু এবং ওই বিন্দু থেকে দ্বিকাক্ষের ওপরের বিন্দুর দূরত্বের অনুপাত কি, অলওয়েজ ধ্রুবক, সেটা হচ্ছে ই। এখন দেখো আমাদের এস থেকে যে কোনো বিন্দু ধরে নিলাম কণিকের ওপরে, শীর্ষটাই ধরে নিলাম, এস এ তোমাদের বুঝতে সুবিধা হবে, ডিভাইডেড বাই এ থেকে জেড এর দূরত্ব, এ জেড ইজিক্যাল টু ই। এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা? তাহলে এস এ বাই এ জেড ইজিক্যাল টু ই। এখন আমি যদি এস এ ইজিক্যাল টু ই ইন্টু এ জেড লিখি, তাহলে আমার দেখো এস এ এই দূরত্বটুকু কিন্তু আমি জানি না এর মান কত, কিন্তু আমার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু সি এর মান জানি। সি এর মান কত? সি এর মান হচ্ছে এ। দেখো তাহলে আমি যদি এস এ ইজিক্যাল টু লিখি সি এ মাইনাস সি এস ইজিক্যাল টু ই ইন্টু, আমি কিন্তু তোমার এ জেড এর মান জানি না, কিন্তু আমার একটা সুবিধা আছে। সুবিধাটা কি? আমি কিন্তু সি এ প্লাস সি জেড এ জেড লিখতে পারবো। আমি কিন্তু এ জেড এর মান জানি না, আমি আবার বলতেছি, আমি কিন্তু এ জেড এর মান জানি না। এ জেড ইজিক্যাল টু কি লিখতে পারবো? আমি সি জেড মাইনাস, বলো, সি জেড মাইনাস সি এস লিখতে পারবো, সি এ লিখতে পারবো আমি। তাহলে দেখো সি জেড মাইনাস সি এ, সি জেড মাইনাস সি এ ইজিক্যাল টু কিন্তু আমার আলটিমেটলি এ জেড। তো দেখো আমি যদি সি এ ইজিক্যাল টু কি, আমার সি ইজিক্যাল টু হচ্ছে এ মাইনাস সি এস ইজিক্যাল টু ই ইন্টু সি জেড এর মান আমি জানি না, সি জেড থেকে গেল, সি এ হচ্ছে আমার এ। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আমি যদি খেয়াল করো আরেকটা নিই, এই উপকেন্দ্র এবং আরেকটা কোনো বিন্দু নিই, ধরে নিলাম আমি আরেকটা শীর্ষ। তোমাদের যে কোনো বিন্দু নিতে পারো, কিন্তু বুঝতে সুবিধা হবে, প্রতিপাদন করতে ইজি হবে এই হচ্ছে তোমার শীর্ষ বিন্দু ধরে নিলে। তাহলে দেখো আমরা আরেকটা বিন্দু, যে কণিকের একটা স্থির বিন্দু থেকে, স্থির বিন্দু হচ্ছে এস, এবং যে কোনো বিন্দু এ প্রাইম কণিকের উপরে, এবং এ প্রাইম থেকে ওই দ্বিকাক্ষের উপরে, এই দিকাক্ষ না কিন্তু জেড প্রাইম নিবা না, কিন্তু ওই দিকাক্ষের উপরে যে দূরত্ব, সেটা হচ্ছে আমাদের কি, ধ্রুবক ই। তাহলে আমরা এখানে আবার লিখতে পারবো এস এ প্রাইম ইজিক্যাল টু ই এ প্রাইম জেড। এখন এস এ প্রাইম আমরা কিভাবে বের করবো? দেখো এটা বের করা খুব কঠিন কিছু না। আমরা লিখতে পারবো যে এস এ প্রাইম ইজিক্যাল টু লিখতে পারবো যে সি এ প্রাইম প্লাস সি এস, বুঝছো? দেখো সি এ প্রাইম প্লাস সি এস ইজিক্যাল টু ই ইন্টু এ প্রাইম জেড। এ প্রাইম জেড এর মান বের করতে হবে। এটা দেখতে খুব কঠিন মনে হলো, আসলে কঠিন কিছু না। দেখো আমরা এ প্রাইম জেড কে ভেঙে নিতে পারি, এ প্রাইম সি, তার মানে আমরা করতে পারি হচ্ছে সি এ প্রাইম প্লাস এখান থেকে আমরা এত দূর যাবো সি জেড আলটিমেটলি আমরা পেয়ে গেলাম এ প্রাইম জেড। তাহলে এতে সুবিধা কি হলো? এতে সুবিধা হলো, দেখো যে দেখো আমাদের সি এ প্রাইমের মান কত, এ প্লাস সি এস ইজিক্যাল টু ই ইন্টু সি এ প্রাইমের মান কত, এ প্লাস সি জেড। এই 2 নম্বর সমীকরণ। এখন যদি আমি
এখন যদি আমি এই 1 আর 2 যোগ করে দিই, 1 আর 2 যোগ করে দিই, তাহলে কি হবে খেয়াল করো, 1 প্লাস 2 করে দিলাম, তাহলে এ আর এ যোগ করলে 2a, সিএস সিএস কাটা গেল, ই ই থেকে গেল, দেখো এ প্লাস, দেখো এখানে তোমার এ মাইনাস এ কাটা গেল, সিজেড, আমাদের সিজেড আমরা পাইলাম, সি জেড এর মান পাইলাম, তাহলে আমরা 2cz পাইলাম, 2cz বা আমরা লিখতে পারবো 2ecz। তাহলে আমরা cz ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, cz ইজ ইকুয়াল টু লিখতে পারবো a বাই ই। তাহলে আমাদের cz এর দূরত্ব, তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে গেলাম, প্রথমে আমরা পেয়ে গেলাম যে কেন্দ্র থেকে দ্বিকাক্ষের যে দূরত্ব, দ্বিকাক্ষের দূরত্ব যদি আমরা পাই, তাহলে এটা যদি এ বাই ই দূরত্ব হয়, এ বাই ই দূরত্ব হয়, তাহলে কি হবে, এইটা দ্বিকাক্ষের পাদবিন্দু কি হবে, যেহেতু এটা এক্স অক্ষ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই বিন্দুর স্থানাঙ্ক হবে, এই বিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো এই বিন্দুর স্থানাঙ্ক হবে এ বাই ই কমা 0, এবং এই বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস এ বাই ই কমা 0। বোঝা গেল? এখান থেকে এই দ্বিকাক্ষের দূরত্ব যদি এ বাই ই হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এ বাই ই কমা 0, এবং জেড প্রাইমের স্থানাঙ্ক হবে মাইনাস এ বাই ই কমা 0। ঠিক আছে, এখন আসো আমরা যদি বিয়োগ করে দিই, আমরা যোগ না করে যদি আমরা বিয়োগ করে দিতাম, তাই না, আমরা যদি বিয়োগ করে দিতাম তাহলে আমরা কি পাইতাম, নর্মালি যদি আমরা বিয়োগ করে দিতাম তাহলে কি দাঁড়াইতো, তাহলে 1 মাইনাস 2 করো, তুমি 1 মাইনাস 2 করো, দেখো তোমার হচ্ছে এ কাটা যাবে এই পাশে, আর তোমার পরে থাকবে হচ্ছে 2cs, 2cs ইজ ইকুয়াল টু, তুমি ওইখানে পাবা হচ্ছে যে 2ea, তাহলে আমাদের cs ইজ ইকুয়াল টু হচ্ছে ae। দেখো আমরা কিন্তু একটা কঠিন জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে কেন্দ্র থেকে উপ কেন্দ্রের দূরত্ব বা ফোকাসের দূরত্ব হচ্ছে এই, তাহলে cs প্রাইম cs দুইটার দূরত্ব হচ্ছে এই, তাহলে যেহেতু x অক্ষ বরাবর এই দূরত্ব এই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই কমা 0, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এই কমা 0, মাইনাস এই কমা 0, এই কমা 0 মাইনাস এই কমা 0। ঠিক আছে, আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের উপকেন্দ্র এবং দ্বিকাক্ষের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়। তো দেখো এই দ্বিকাক্ষ এবং উপবৃত্তের স্থানাঙ্ক পরীক্ষার হলে তুমি ধরো ভুলে গেছো সূত্র, কোনটা এই আর কোনটা এ বাই ই তুমি ভুলে গেছো, কিভাবে সহজে মনে রাখা যায়। তাহলে তুমি চিন্তা করো, ই কিন্তু ভগ্নাংশ, উপবৃত্তের ক্ষেত্রে ই কিন্তু কি ভগ্নাংশ, মানে 1-এর চাইতে ছোট। তা আমরা কি জানি যে কোনো বড় সংখ্যাকে যদি আমি দশমিক সংখ্যা দ্বারা গুণ করি তাহলে মানটা কি হয়, ছোট হয়, এবং যদি কোনো বড় সংখ্যা, যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে মানটা বেড়ে যায়। তো দেখো আমি কিন্তু ফোকাসের যে দূরত্ব সেটা শীর্ষ থেকে ছোট, এবং তোমার দ্বিকাক্ষের যে দূরত্ব সেটা কিন্তু শীর্ষ থেকে বড়। তাহলে আমি দেখো ই কিন্তু আমার দশমিক সংখ্যা, তাহলে আমি এই দূরত্ব জানি এ, এর সাথে যদি আমি ই গুণ করে দিই তাহলে আরো ছোট হয়ে যাবে মান, তাহলে এই আমার বোঝাবে ফোকাস, এবং আমি যদি ই দ্বারা ভাগ করে দিই তাহলে এ থেকে আরো কি বেশি দূরত্ব বোঝাবে, তার মানে কি আরো বড় দূরত্ব। আমরা জানি যে শীর্ষের পরে আছে হচ্ছে দ্বিকাক্ষ, তাহলে এ বাই ই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার দ্বিকাক্ষের দূরত্ব। এটা কোনো হচ্ছে সূত্র না, কিছু না, এটা আসলে মানাও যাবে না, কিন্তু এটা জাস্ট বোঝার জন্য, বুঝছো, এটা কিন্তু এইটা যদি তুমি লজিক ধরো তাহলে কিন্তু আবার অধিবৃত্ত যায় ঠকে যাবা। তো এটা হচ্ছে জাস্ট আমি বোঝার জন্য দিলাম যে উপবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রে আমরা উপবৃত্তের ক্ষেত্রে আমরা মনে রাখবো যেহেতু ই হচ্ছে দশমিক, তাহলে আমি যদি দশমিক সংখ্যা দ্বারা একে গুণ করি তাহলে আমি ফোকাস পাবো ছোট মান,
আর যদি আমি দশমিক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমি দ্বিঘাক্ষের বিন্দু পাবো, এটা হচ্ছে বড় মান, বুঝছো, জাস্ট বোঝানোর জন্য। তো দেখো আমাদের তাহলে উপকেন্দ্র বা ফোকাসের উপকেন্দ্র বা ফোকাস এস এর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এই কমা 0 প্লাস মাইনাস এই কমা 0, ঠিক আছে। আচ্ছা, এবং দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, আমরা জেড দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে প্লাস মাইনাস এ বাই ই কমা 0, প্লাস মাইনাস এ বাই ই কমা 0। এরপর আসো খুবই চমৎকার একটা জিনিস, অনেকে বলে যে অক্ষের সমীকরণ বের করো, অক্ষের সমীকরণ। তো দেখো প্রথমে যদি আমরা অক্ষের সমীকরণে যাই, তুমি বলো যে এক্স অক্ষের সমীকরণ সেটা হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ কিনা, বৃহৎ অক্ষের সমীকরণ কিনা। যখন বৃহৎ অক্ষ কখন a ইজ গ্রেটার দেন বি, মাথায় রাখবা a ইজ গ্রেটার দেন বি হলেই কিন্তু বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ, তাই না? তাহলে এখানে আমাদের কি অক্ষের সমীকরণ কি হবে? বৃহৎ অক্ষের সমীকরণ কি হবে বলো? বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ হবে, আমরা জানি এক্স অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0, এবং ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে? ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে x ইজ ইকুয়াল টু 0, কারণ ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমাদের এখানে y অক্ষ, y অক্ষে x এর মান 0। এখন তোমাকে বলবে এই দ্বিকাক্ষ রেখার সমীকরণ তুমি বের করো, দ্বিকাক্ষ রেখার সমীকরণ বের করো। খুব ভালো করে খেয়াল করো, যখন a ইজ গ্রেটার দেন b তখন তোমার দ্বিকাক্ষ রেখা কিন্তু y অক্ষের সমান্তরাল, দ্বিকাক্ষ রেখা y অক্ষের সমান্তরাল। তাহলে কেন্দ্র 0 0 জন্য, অবশ্যই কেন্দ্র 0 0 জন্য। তো দেখো y অক্ষের যখন সমান্তরাল হচ্ছে, আমরা কি জানি যে y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ কি? x ইজ ইকুয়াল টু a, মানে x ইজ ইকুয়াল টু ভুজ, তাই না? তাহলে আমাদের দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ হবে দ্বিকাক্ষের সমীকরণ, দেখো দ্বিকাক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল টু যদি a করি আমরা, যেহেতু y অক্ষের সমান্তরাল, আমরা জানি যে y অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ হচ্ছে x ইজ ইকুয়াল টু a, x ইজ ইকুয়াল টু a, কিন্তু আমার তো এখানে a নাই, আমার আছে a বাই e, আর একটা আছে হচ্ছে তোমার কি আছে বলো? মাইনাস a বাই e দূরত্ব, তাই না? তাহলে আমার সমীকরণ হবে প্লাস মাইনাস a বাই e। তাহলে আমাদের দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। তারপরে তুমি সেটা লিখতে পারবা যে x প্লাস মাইনাস a বাই e ইজ ইকুয়াল টু 0। তার মানে কি x প্লাস a বাই e ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস a বাই e ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাক্ষের সমীকরণ। এরপর যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমার যে উপকেন্দ্র আছে এই উপকেন্দ্রের উপরে লম্ব আঁকাবো, সেই লম্বের সমীকরণও তোমাকে বলে দিতে হবে, খুব কঠিন কিছু না। দেখো এই উপকেন্দ্রের উপরে যদি আমি একটা লম্ব আঁকাই, সেই লম্বটাও কিন্তু আলটিমেটলি দ্বিঘাক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল যখন কেন্দ্র 0 0। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে আমাদের, যেহেতু y অক্ষের সমান্তরাল, আমরা কি জানি x ইজ ইকুয়াল টু ভুজ, এটার ভুজ কত? a বাই a e। এখন দেখো a e এটা হইতে পারে মাইনাস হইতে পারে, তাহলে প্লাস মাইনাস। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্ব সমীকরণ x প্লাস মাইনাস a e ইজ ইকুয়াল টু 0। এটা মানে কি প্লাস মাইনাস তুমি সবসময় দিবা না, তোমাকে এখানে দুইটা সমীকরণ, অর্থাৎ x প্লাস a ইজ ইকুয়াল টু 0 বা x মাইনাস a ইজ ইকুয়াল টু 0, এই দুইটা। দেখো এইটা হচ্ছে এই উপকেন্দ্রিক লম্ব এবং এটা হচ্ছে এই উপকেন্দ্রিক লম্ব মাইনাসটা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে আমার 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে আমার 2 নাম্বার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, বুঝছো? তো এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে শীর্ষের স্পর্শকের সমীকরণ, দেখো এটাও কিন্তু খুব ইজি, এটাও কিন্তু খুবই সোজা এবং খুব ইজি।
দেখো আমাদের যে শীর্ষের স্পর্শক, সেই শীর্ষের স্পর্শক কিন্তু খুব ভালো করে খেয়াল করো, শীর্ষের স্পর্শকটা কিন্তু আমার অবশ্যই এক্স অক্ষের উপরে লম্ব, মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, যখন কেন্দ্র হচ্ছে তোমার 0 0। তাহলে আমি যদি বলি শীর্ষের স্পর্শকের সমীকরণ, শীর্ষের স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, শীর্ষের স্পর্শকের সমীকরণ হচ্ছে, বলো তোমরাই বলো, পারবা। দেখো এই দূরত্ব হচ্ছে মাইনাস এ, এই দূরত্ব হচ্ছে প্লাস এ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস এ, এটা হচ্ছে শীর্ষের স্পর্শকের সমীকরণ, বুঝছো? বা এক্স প্লাস মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কোশ্চেন আসতে পারে যে এই উপকেন্দ্রিক যে লম্ব আছে, এই উপকেন্দ্রিক যে লম্ব আছে, তুমি খেয়াল করো এই উপকেন্দ্রের যে লম্ব, এটা কিন্তু আসলে দুইটা বিন্দুতে ছেদ করছে, তাই না? উপবৃত্তের ভেতরে দুইটা বিন্দুতে ছেদ করছে। তো ধরে নিলাম যে হচ্ছে এল এবং এল প্রাইম বিন্দুতে ছেদ করে, ধরে নিলাম এল এবং এল প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে উপকেন্দ্রিক লম্বের এই দৈর্ঘ্যটা কত? তো এটা প্রচন্ড পরিমাণে আসে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল প্রাইম ইজ ইকুয়াল টু কত? দেখো এল এল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 2b²/a। মনে রাখার সুবিধার্থে আমি বলে দিচ্ছি তোমাদের যে দেখো আমাদের বৃহৎ অক্ষ কোনটা? বৃহৎ অক্ষ হচ্ছে এ, তাই না? মানে এক্স অক্ষ। তাহলে বৃহৎ অক্ষের যে কর্তিত অংশ এ শুধু, সেটা নিচে থাকবে অলওয়েজ, এবং বাদ বাকি ক্ষুদ্র অক্ষের b² উপরে যাবে। তাহলে যদি আমার বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ হয়, তখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হয়ে যাবে? 2a²/b। তাহলে মনে রাখবো এটা হচ্ছে নিচে অলওয়েজ থাকবে আমাদের বৃহৎ অক্ষের কর্তিত অংশ। তাহলে এটা ভুল করা যাবে না, পরীক্ষার হলে ভুল হয়ে যায়, 2b²/a লিখবো না 2a²/b লিখবো। আবার বলতেছি যে যেটা বৃহৎ অক্ষের কর্তিত অংশ সেটা নিচে 2b²/a। এখন তুমি কোশ্চেন করতে পারো যেটা আসলো কই থেকে? এই এল এল প্রাইমের আসলো কই থেকে? আমি তোমাদের সংজ্ঞা থেকে, কণিকার সংজ্ঞা থেকে যদি আসি, যে দেখো যে এস প্রাইম আর এল ইজ ইকুয়াল টু কিন্তু আমার এল থেকে আবার কি এই দ্বিকাক্ষের উপরে একটা দূরত্ব ধরলাম এম। তাহলে আমি কিন্তু লিখতে পারবো যে এস প্রাইম এল ডিভাইডেড বাই এল এম ইজ ইকুয়াল টু ই। এইখান থেকে আমরা আসছি, এখানে আমরা শিখবো। এটা হচ্ছে খুবই সোজা, আমি তোমাদের যেহেতু আমি বেসিক বুঝাইছি, তোমরা নিজেরা ট্রাই করবা, তোমাদের বই আছে, না পারলে বই থেকে শিখবা। কিছু কিছু জিনিস নিজে বের করে পারার মজাই আলাদা, বুঝছো? তো এখান থেকে তোমরা এটা বের করবা। এবার আসো ঝটপট আরেকবার একটু রিভাইজ দিয়ে নিই সূত্রগুলো। তো প্রথমে আমাদের উপবৃত্তের সমীকরণ হচ্ছে x²/a² + y² + b² = 1। এখানে কিন্তু প্লাস থাকবে, খুবই সাবধান, প্লাস থাকতেই হবে, এবং এর পাশে 1। আচ্ছা, এবং a ইজ গ্রেটার দ্যান b বলে আমাদের x অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ নিচে। আমরা ধরছি আমাদের কেন্দ্র 0 0, মূল বিন্দু কেন্দ্র 0 0, তাহলে আমাদের কেন্দ্র হচ্ছে 0 0। আমাদের উপকেন্দ্র আমরা কি বলছি? যে আমাদের যে শীর্ষ আছে, আমরা শীর্ষকে বলছি হচ্ছে a, 0 এবং -a, 0। তাহলে আমাদের শীর্ষ হচ্ছে +- a, 0। এবার আসো আমাদের উপকেন্দ্র, আমরা বলছি শীর্ষ থেকে ছোট, মনে রাখার সুবিধার্থে বলছি শীর্ষ থেকে ছোট, এবং ই হচ্ছে ভগ্নাংশ, সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ করলে ছোট হয়ে যায়। তাহলে s প্রাইম এবং s এদের স্থানাঙ্ক হচ্ছে ae, 0 এবং -ae, 0। তাহলে হচ্ছে +- ae, 0। এবার আসো দ্বিকাক্ষের পাদবিন্দু আমরা বলছি যে শীর্ষ থেকে, মনে রাখার সুবিধার্থে, যে শীর্ষ থেকে বড় দশমিক সংখ্যা দ্বারা ভাগ করলে বড় মান পাওয়া যায়। তাহলে -a/e, 0
আর প্লাস এ বাই ই কমা 0, তাই না? জেড, তাহলে জেড এর স্থানাঙ্ক আমরা পাচ্ছি প্লাস মাইনাস এ বাই ই কমা 0। এবার আসো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে যেহেতু এক্স অক্ষ, তাহলে 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে যেহেতু এক্স অক্ষের সমীকরণ y 0 এবং ক্ষুদ্র অক্ষ y অক্ষের সমীকরণ x 0। দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষ যেহেতু a is greater than b এর জন্য এবং কেন্দ্রের 0 0 এর জন্য y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ x v ভুজ প্লাস মাইনাস a বাই ই। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x প্লাস মাইনাস a, y অক্ষের সমান্তরাল x প্লাস মাইনাস a, এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এরপরে আসো x প্লাস a বাই x a, x মাইনাস a। এরপরে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কয়ার বাই a। আর শীর্ষের স্পর্শকের সমীকরণ, শীর্ষের স্পর্শকের সমীকরণ অবশ্যই হচ্ছে x প্লাস মাইনাস a, x মাইনাস a, x প্লাস a। মোটামুটি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার 1, যেখানে a is greater than 0 এর সবগুলা স্থানাঙ্ক এবং সমীকরণের মান আমরা বের করে নিছি। এখন আমাদের যদি উল্টা আসে যে b is greater than a, যদি আমাদের চিত্র এমন হয়ে যায় যে b is greater than a, তখন কেমন হবে? এখন আমাদের কেস 2, কেস 2 তে আমরা দেখব যে যদি b is greater than a হয় তাহলে এই সমীকরণগুলো কেমন দাঁড়ায়। দেখো, তুমি যদি বেসিক বুঝে থাকো তাহলে তুমি এগুলো সবগুলোই নিজে নিজে পারবা। দেখো, যদি b is greater than a হয় তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের কেন্দ্র যে 0 0, কেন্দ্র মানে কি, যে দুইটা অক্ষের ছেদবিন্দু যেখানে আছে, দেখো আমাদের মূল বিন্দু, কেন্দ্র কিন্তু আমাদের 0 0ই ধরে নিছি আমরা, যেটা হচ্ছে আমাদের মূল বিন্দু, কেন্দ্র 0 0। আচ্ছা, এরপরে আসো যে উপকেন্দ্র বা শীর্ষ, আগে শীর্ষটা দেখি আমরা, যে শীর্ষের স্থানাঙ্ক এবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এবার b is greater than a, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি বৃহৎ অক্ষ, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে b, পুরোটা আমাদের বৃহৎ অক্ষ এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে b, তাহলে 0, b এবং 0, মাইনাস b, তাই না? তাহলে আমাদের শীর্ষ হচ্ছে প্লাস 0, প্লাস মাইনাস b। উপকেন্দ্র আমি আবার বলছি যে উপকেন্দ্র অবশ্যই শীর্ষের চেয়ে ছোট, তাহলে আমরা ই জাস্ট গুণ করে দিলে হবে, কিন্তু এবার এ এর সাথে না, এবার কার সাথে, বি এর সাথে। তাহলে এবার উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক হবে 0, বিই আর 0, মাইনাস বি। তাহলে দেখো আমাদের উপকেন্দ্র হচ্ছে 0, প্লাস মাইনাস বি। আসলে আমাদের আগের যে সূত্র ছিল সেখানে যদি আমরা a কে b দ্বারা প্রতিস্থাপন করি, a কে b দ্বারা প্রতিস্থাপন করি এবং x কে y দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু আমাদের কেস 2 এর সবগুলো সমীকরণ আমরা পেয়ে যাব। a কে b দ্বারা এবং x কে y দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু আমরা কেস 1 থেকে জাস্ট কেস b, কেস 2 পেয়ে যাব। দেখো, এখন দ্বিকাক্ষের পাদবিন্দু, তোমরা দেখো দ্বিকাক্ষের পাদবিন্দু এটা, এবার কিন্তু আমাদের দ্বিকাক্ষ অবশ্যই কোন অক্ষের সমান্তরাল, দ্বিকাক্ষ আমাদের এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা কি জানি যে এখন আসো এক্স অক্ষের সমান্তরাল বলে এবং এ তো বা শীর্ষের চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, যেহেতু এক্স অক্ষ y, এটা y নিচের দিকে, তাহলে হচ্ছে জেড প্রাইম এখানে হচ্ছে 0, মাইনাস বি বাই ই, আর এটা হচ্ছে জেড 0, বি বাই ই। দশমিক দ্বারা ভাগ করলে বড় হয়ে যায়, এটা কিন্তু তোমাদের জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি বলতেছি, এটা কিন্তু লজিক না। দশমিক দ্বারা ভাগ করলে বড়, তাহলে শীর্ষের চেয়ে বড় বি বাই ই। তাহলে আমাদের দ্বিকাক্ষের পাদবিন্দু জেড হচ্ছে 0, প্লাস মাইনাস
বি বাই ই। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত হবে এবার? বৃহৎ অক্ষ কিন্তু y অক্ষ, তাহলে 2b, ক্ষুদ্র অক্ষ 2a। বৃহৎ অক্ষের সমীকরণ অবশ্যই y অক্ষের সমীকরণ হচ্ছে x 0, ক্ষুদ্র অক্ষের সমীকরণ x অক্ষ y 0। দ্বিকাক্ষের সমীকরণ, এবার দ্বিকাক্ষ দেখো, তুমি দ্বিকাক্ষ কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ y কোটি প্লাস মাইনাস b বাই ই, এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y প্লাস মাইনাস b, কারণ এবার উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো, এবার কিন্তু বৃহৎ অক্ষ কে? বৃহৎ অক্ষ b, তাহলে এবার 2a স্কয়ার বাই b, বৃহৎ অক্ষ নিচে। শীর্ষের স্পর্শকের সমীকরণ, শীর্ষের স্পর্শকের সমীকরণ হবে তোমার x অক্ষের সমান্তরাল, তাহলে অবশ্যই বলতে হবে যে তোমার y প্লাস মাইনাস b। এই হচ্ছে আমাদের কেস 2। তুমি যদি খেয়াল করো দেখো, আমরা কিন্তু আলটিমেটলি কেস 1 এর সাথে তফাৎ কি, এর জায়গায় b বসাইছি এবং যেখানে ভুজ সেখানে কোণে বসাইছি, বাদ বাকি সবই সমান আছে। হ্যাঁ, প্লাস মাইনাস সবই সমান আছে। এরপরে আমরা শিখবো কেস 3 তে যে আমাদের কেন্দ্র যদি 0 0 না হয়, আলফা বিটা হয়ে যায়, মানে কেন্দ্র আমাদের মূল বিন্দুতে নাই, কেন্দ্র আমাদের অন্য কোথাও চলে গেছে, যে কোনো জায়গায় চলে গেছে, তাহলে কি হবে? এখন যদি আমাদের কেন্দ্র মূল বিন্দুতে না থাকে, মানে 0 0 না হয়, তাহলে কেন্দ্র যদি আলফা বিটা হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাহলে কেমন ঘটবে? দেখো, আমাদের যদি কেন্দ্র আলফা বিটা হয়ে যায়, তাহলে আমাদের কেন্দ্র কিন্তু আর 0 0 বলতে পারবো না, 0 0 আমাদের অন্য জায়গায় আছে। তখন আমাদের কি বলতে হবে? যে এখানে কেন্দ্র হচ্ছে আলফা বিটা, আমাদের কেন্দ্র ধরে নিয়েছি আমরা হচ্ছে আলফা বিটা। এই তাহলে আমাদের এখন আসো কেন্দ্র কি আমাদের আলফা বিটা। তোমাদের আমি প্রথমে বলে দিব সহজ ট্রিকটা, যে তুমি কিভাবে পারবা। তুমি প্রথম কেসটা সবচেয়ে ভালো করে মনে রাখবা, কারণ প্রথম কেস পারলে তুমি দ্বিতীয় কেসও পারবা। খালি ভুজের জায়গায় কোটি, কোটির জায়গায় ভুজ, এবং এর জায়গায় বি, বির জায়গায়। সবচেয়ে ভালো কথা হচ্ছে চিত্রটা ভালো করে বোঝা, কিভাবে আসতেছে, ওয়েটা কি, এটা ভালো করে বুঝে নাও, তুমি চিত্র থেকে সব পারবা। কণিক মানেই চিত্র। তো এখন আসো যে তুমি কিভাবে সহজে করবা। যখনই দেখবা যে কেন্দ্র আলফা বিটা হয়ে গেছে, প্রথম যে কেস ছিল আমাদের, প্রথম যে কেস, তার ভুজের সাথে শুধু আলফা যোগ করবা আর কোটির সাথে বিটা যোগ করবা, তাহলে তোমার হয়ে যাবে। তার মানে কি, যে সবকিছুর সাথে কেস 1 যেটা ছিল আমাদের, কেস 1 এর কি করব আমরা? ভুজ প্লাস আলফা আর কোটি প্লাস বিটা করব, তাহলে কিন্তু আমরা এরকম আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট সমীকরণ সব সূত্র বের করতে পারবো। এটা হচ্ছে সহজে বোঝায়। কেন এরকম সেটা আমি তোমাদের পরে বলতেছি। দেখো, আমাদের কেন্দ্র হচ্ছে আলফা বিটা, তাই না? কেন্দ্র যদি আলফা বিটা হয়, এখন আসো শীর্ষের স্থানাঙ্ক কত হবে। আমাদের শীর্ষ স্থানাঙ্ক প্রথমে কি ছিল কেস 1 এ, যে ছিল হচ্ছে প্লাস মাইনাস a, 0। তাহলে এখন এবার কি হয়ে যাবে? প্লাস মাইনাস a প্লাস আলফা, কারণ শীর্ষের সাথে ভুজের সাথে আলফা যোগ করব, এবং এটা কত ছিল? 0, আর কোটির সাথে কি যোগ করব? বিটা, তাহলে 0 প্লাস বিটা। তাহলে জাস্ট আলফা বিটা যোগ করে দিব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার উপকেন্দ্র, আমাদের ওইটার উপকেন্দ্র কি ছিল? তাহলে আমাদের এটা শীর্ষ হচ্ছে মাইনাস a প্লাস বিটা, আর এটা হচ্ছে a প্লাস বিটা শীর্ষ। এরপর আসো উপকেন্দ্র। উপকেন্দ্র আমাদের কি ছিল? উপকেন্দ্র ছিল হচ্ছে আমাদের প্লাস মাইনাস এই 0। তাহলে প্লাস মাইনাস এই 0, আমরা এই ভুজের সাথে আলফা যোগ করে দিব, কোটির সাথে বিটা যোগ করে দিব। ভুজের সাথে আলফা, কোটির সাথে বিটা। তাহলে আমাদের দেখো উপকেন্দ্র কি পাবো? আমাদের এস, এটা হচ্ছে আমাদের এস প্রাইম। আমাদের একটু ভুল ছিল, আমরা ওটা ঠিক করে নিলাম চিত্র এখানে। আচ্ছা, এরপর আসো দ্বিকাক্ষের পাদবিন্দু জেড। জেড আমাদের এখানে প্রথম কেসে কি ছিল? জেড আমাদের ছিল হচ্ছে প্লাস মাইনাস a বাই ই, 0। তাহলে প্লাস মাইনাস a বাই ই, 0 ছিল। আমরা কি জানি? যে ভুজের সাথে আলফা যোগ করব
কোটির সাথে বিটা যোগ করব, তাহলে আমাদের এই নতুন আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট দ্বিকাক্ষের পাদবিন্দু বের হয়ে গেল। তার মানে এটা 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 কি আমাদের, এটা হবে a বাই ই প্লাস আলফা কমা বিটা, এখানে জেড এর মান বোঝা গেল কিনা। আর এখানে জেড এর মান হবে যে মাইনাস এ বাই ই প্লাস আলফা কমা বিটা। তার মানে আমরা জাস্ট ভুজের সাথে আলফা যোগ করতেছি আর কোটির সাথে বিটা যোগ করতেছি কেস 1 এর সাথে। এবার আসলে বৃহদকের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি কখনো চেঞ্জ হয়? দৈর্ঘ্য কখনো চেঞ্জ হয় না। দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বৃহদকের দৈর্ঘ্য 2a থাকবে, 2b থাকবে। আচ্ছা, এরপরে আসো দৈর্ঘ্যের সূত্র বের করে দেখতে পারো তুমি। বৃহদকের সমীকরণ, বৃহদক কোনটা আমাদের? বৃহদক হচ্ছে এক্স অক্ষ না, কিন্তু বৃহদক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। বৃহদক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, যার কারণে এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে y = কোটি, y = কোটি। তাহলে আমাদের এবার লিখবো y = দেখো আমাদের এটা কোটির মান কত, যেহেতু শীর্ষ দেখবো আমরা, শীর্ষ কেন্দ্র দেখো, কেন্দ্র হচ্ছে বিটা, তাহলে y = বিটা, ঠিক আছে। আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে x = কত? আলফা। এবার আসো দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষ কিন্তু আমাদের y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ x = ভুজ। দ্বিকাক্ষের ভুজ কত? প্লাস মাইনাস এই আগে ছিল, এখন নতুন হয়েছে আলফা যোগ এই। তাহলে সমীকরণ হচ্ছে এইটা। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখো x = প্লাস মাইনাস এই প্লাস আলফা, x = প্লাস মাইনাস এই প্লাস আলফা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য চেঞ্জ হবে না, সবসময় একই থাকবে 2b²/a। আর স্পর্শকের সমীকরণ দেখো, এখন এই বিন্দুর স্থানাঙ্ক কি? এই যে স্পর্শক, শীর্ষ যে স্পর্শক, এই বিন্দুর স্থানাঙ্ক কি? যে হচ্ছে তোমার এই বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে -a প্লাস আলফা কমা বিটা। তাহলে আমরা যেহেতু এটা y অক্ষের সমান্তরাল, তাহলে লিখবো x = মাইনাস a প্লাস মাইনাস a প্লাস আলফা, প্লাস মাইনাস a প্লাস আলফা। বুঝা গেল কিনা? এখন আমরা যদি কেস 4 পড়তে চাই, কেস 4 তোমাদের এইচডব্লিউ থাকবে, যদি না পারো আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদের বলে দিব। কেস 4 দেখো, কেস 4 আসলে কি? কেস 4 আমরা কি করব? কেস 4 এ এই যে চিত্র, এই চিত্রে শুধু আমরা b > a করে দিব, b > a করে দিব, কেন্দ্র এখানে 0 0, b > a। তাহলে কেমন হবে? তাহলে ওই সেম জিনিসই হবে, ভুজের সাথে আলফা যোগ, কোটির সাথে বিটা যোগ, কিন্তু এর জায়গায় বি হবে, বির জায়গায় এ হবে, কোটির স্থানে ভুজ, ভুজের স্থানে কোটি, মানে ওই চেঞ্জ। মানে কেস 2 এর সাথে কেস 2 যেটা ছিল আমাদের, কেস 2 এর ভুজ এটা করলেই হয়ে যাচ্ছে আমাদের। কেস 2 এর ভুজ প্লাস আলফা কোটি প্লাস বিটা করলে আমরা কেস 4 এর সমান পেয়ে যাব। বুঝছো? এটা তোমরা নিজেরা বুঝে বুঝে করবা চিত্র আকারে। আমরা এখন খুব সহজে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক বের করা শিখবো। পরামিতিক স্থানাঙ্ক এটা বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তো দেখো খুব সহজে শিখবো আমরা, বেশি জটিল করে শিখবো না, সহজেই শিখবো। পরামিতিক বা প্যারামিটার এটা কাকে বলে প্রথমে আমাদের এটা বুঝতে হবে। আমি বললাম x = at, y = bt², আমি এটা বললাম। তো এখন ধরো যে দেখো তুমি চিন্তা করো যে x = at এবং y = bt²। তো আমি কিন্তু হচ্ছে এই t এর মাধ্যমে, আমি যদি t এর মাধ্যমে লিখতে পারবো x = এত, তাহলে y = আমি লিখতে পারবো b × x/a²। দেখো এই সূত্রে কিন্তু আর কোনো t থাকলো না, মানে একটা চলককে আমি পুরো প্রতিস্থাপন করে দিলাম। তাহলে একটা চলককে আরেকটা চলকে প্রতিস্থাপন করে দেওয়া বা আর তৃতীয় চলক দিয়ে প্রতিস্থাপন করা, এটা এই সবকে আমরা পরামিতি, এই টিকে তখন আমরা প্যারামিটার বলি। তো দেখো আমাদের এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, এবং এই উপবৃত্তের বৃহদক্ষকে আমরা ব্যাস ধরে আমরা একটা বৃত্ত কল্পনা করছি, বৃত্ত আঁকাইছি। তো দেখো আমাদের উপবৃত্তের উপরে যে কোনো বিন্দু পি, তাহলে এটা হচ্ছে আমাদের xy, p এর স্থানাঙ্ক xy, p এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের xy বিন্দু। আমরা চাচ্ছি যে xy কে আমরা প্রতিস্থাপন করে
এক্স ওয়াই কে আমরা প্রতিস্থাপন করতে চাই কোনো কিছুর মাধ্যমে। তো আমাদের এই উপবৃত্ত সমীকরণ এখন কেমন আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা এখানে এক্স আর ওয়াই কে রাখতে চাচ্ছি না। তো কি করা যেতে পারে দেখো, আমরা যে বৃত্তটা আঁকাইছি, আমরা যদি এই পি কে কেন্দ্র করে একটা লম্ব রাখি এই অক্ষরেখার উপরে, সেটাই বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি করব, এই কিউ বিন্দুর সাথে এই আমাদের কেন্দ্র সি বিন্দু যোগ করে দিব। যোগ করে দিলে দেখো এখানে একটা থিটা উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে থিটা। তো আমরা কি জানি যে এটা এক্স কতখানি, আমাদের এক্স হচ্ছে এই পর্যন্ত, তাই না? আমরা কি লিখতে পারবো দেখো তো, এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই সমকোণী ত্রিভুজে আমরা কি আমাদের এক্স বের করতে হবে, এক্স এর মানটা আমরা প্রতিস্থাপন করতে চাই থিটা দ্বারা, তাই না? থিটা দ্বারা, থিটায় তাহলে আমাদের এখানে প্যারামিটার বা পরামিতি, তাই না? তো আমরা প্রতিস্থাপন করতে চাই। দেখো আমাদের আরেকটা জিনিসের মান জানা আছে, আমরা জানি যে সি এ এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে সি এ যদি ব্যাসার্ধ হয় তাহলে সি কিউ আমাদের ব্যাসার্ধ। তার মানে লিখতে পারবো সি এ ইজ ইকুয়াল টু সি কিউ ইজ ইকুয়াল টু এ। লিখতে পারবো কিনা? তাহলে আমরা চাইলে লিখতে পারবো যে আমরা কি জানি যে ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা, তাই কিনা? তাহলে আমরা লিখতে পারবো x ইজ ইকুয়াল টু সি কিউ এর মান, দেখো সি কিউ এর মান হচ্ছে a cos থিটা, সি কিউ এর মান হচ্ছে a cos থিটা। তাহলে দেখো অলরেডি আমরা x কে প্রতিস্থাপন করে দিলাম কি দ্বারা? থিটা দ্বারা, খুব ইজিলি। তাহলে পি বিন্দুতে আমাদের যে x আছে ওই x কে আমরা প্রতিস্থাপন করে দিলাম থিটা দ্বারা, খুব ইজিলি। x ইজ ইকুয়াল টু a cos থিটা। অনুরূপ ভাবে দেখো আমাদের এই যে y যদি বের করতে চাই, y হচ্ছে আমাদের যে yটা আছে, তো খেয়াল করো আমাদের অনুরূপভাবে আমরা লিখতে পারবো যে y is equal to b sin theta। তোমরা এটা করে দেখবা, অনুরূপভাবে কি পাবো আমরা? y is equal to b sin theta। তুমি চাইলে এই যে এখানে কই x এর মানটা এখানে বসাই দিবা, x এর মানটা এখানে বসাই দিবা। x এর মানটা যদি এখানে বসাই দাও তাহলে পাবা a স্কয়ার cos স্কয়ার থিটা স্কয়ার। এখান থেকে তুমি এইভাবে তুমি মানে এইভাবে বসাই দিবা যে a স্কয়ার cos স্কয়ার থিটা by a square plus y square b square is equal to 1। এখান থেকে তুমি পাবা y is equal to b sin theta। বুঝছো? y is equal to b sin theta। তাহলে অলরেডি দেখো আমরা এই p x y কে আমরা লিখতে পারবো p a cos theta b sin theta, b sin theta। তাহলে আমরা অলরেডি পরামিতিক, এটা হচ্ছে আমাদের পরামিতিক স্থানাঙ্ক। তাহলে আমাদের উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে a cos থিটা আর b sin থিটা, ভুজ আর কোটি। এবং আমাদের প্যারামিটার যেটা, প্যারামিটার হচ্ছে থিটা। এই থিটাকে আমরা বলবো প্যারামিটার। প্যারামিটার এটাই সেই তৃতীয় চলক, প্যারামিটার। এই থিটাই হচ্ছে আমাদের প্যারামিটার এখানে। তো এই থিওরিকে কাজে লাগিয়ে তোমাকে এক্স ওয়াই দেওয়া থাকবে, এই cos থিটা বি sin থিটা বের করতে হবে, আবার ওই অংশ দেওয়া থাকবে, এই অংশ বের করতে হবে। এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। আমাদের উপবৃত্ত সম্পর্কে নেক্সট থিওরি হচ্ছে যে ধরো তোমার একটা উপবৃত্ত, যে একটু নর্মাল উপবৃত্ত, এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই উপবৃত্তকে কোনো সরলরেখা যদি কি করে, স্পর্শ করে, কেমন সরলরেখা? ধরে নিলাম y is equal to mx plus c, y is equal to mx plus c এমন একটা সরলরেখা যদি একে স্পর্শ করে, ধরো এটাই হচ্ছে আমাদের y is equal to mx plus c। এই সরলরেখাটা হচ্ছে y is equal to mx plus c যদি স্পর্শ করে, তাহলে অবশ্যই একটা শর্ত মানতে হবে। সেটা হচ্ছে যে এই c is equal to হবে, তখন c is equal to হবে a স্কয়ার m স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার, প্লাস মাইনাস a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। কি বললাম তো? বলিনি c স্কয়ার is equal to তাই তো না? দেখো এদিকে খেয়াল করো।
তাহলে দেখো y is equal to mx plus c রেখাটি যদি স্পর্শ করে তাহলে অবশ্যই এখানে এই একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে যে এই c স্কয়ার is equal to হবে a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। অতএব c is equal to প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তুমি একটু খেয়াল করো, a কিন্তু হচ্ছে এই যে a m স্কয়ার ঢাল b স্কয়ার। তো স্পর্শ করে এটা বের করবো কিভাবে? তোমাকে যদি বের করতে বলো অঙ্ক করো, কিভাবে বের করবা? যে এত উপবৃত্তকে এই সরলরেখা যদি স্পর্শ করে তাহলে c ইজ ইকুয়াল টু হবে কি প্লাস মাইনাস রুট ওভার স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে কি কোন রেখাটা স্পর্শ করবে? তাহলে এই রেখাটা যদি এই উপবৃত্তকে স্পর্শ করে তাহলে এই রেখার সমীকরণ দাঁড়াবে y ইজ ইকুয়াল টু mx প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে এই রেখাটি এই উপবৃত্তকে নিঃসন্দেহে স্পর্শ করে। আমরা বের করব কিভাবে? এই জিনিসটা আমরা বের করব কিভাবে? খুবই ইজি। আমরা জানি যে কোনো কিছু যদি স্পর্শ করে, মানে এই উপবৃত্তকে যদি এই রেখাটা যদি স্পর্শ করে তাহলে অবশ্যই এদের সমাধান বিন্দু কয়টা আসবে? একটা। এদের সমাধান বিন্দু আসবে একটা। তাহলে তুমি কি করবা? তুমি এই যে y is equal to mx plus c এখান থেকে তুমি y এর মানটা এখানে বসাই দিবা। বসাই দিলে তুমি হচ্ছে অবশ্যই এক্স স্কয়ার চলে যাবে এবং তুমি পাবা যে c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা বলতে পারবো যে এত রেখাটি এই উপবৃত্তকে কি করে? স্পর্শ করে। আচ্ছা ভাই শুনো, আমরা জানি যে y is equal to mx plus c, এখানে c হচ্ছে ধ্রুবক আর এই c দ্বারা বোঝাচ্ছে যে এটা y অক্ষকে c বিন্দুতে ছেদ করে। এদের একটাই